জি স্যার। শান্তি, রাকিব সবাই আচ্ছা ঠিক আছে। আসি স্যার। জি, তাহলে আমরা বলছিলাম যে প্রসেস বিষয়টা কি? প্রসেস হচ্ছে যে একটা প্রোগ্রাম যখন রানিং স্টেটে থাকে দ্যাট ইজ কল্ড এ প্রসেস। বেসিক্যালি আজকে আমরা দুইটা সাইড জায়গা থেকে দেখবো। একটা হচ্ছে আমাদের এই ক্লাস নোট এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ হাইড হচ্ছে না কেন এটা? মাউসটা নিয়ে আসি। সো আমরা যদি দেখি যে আপনার প্রসেস বিষয়টা ছিল হচ্ছে একটা প্রোগ্রাম যখন রানিং স্টেটে থাকে আর এক্সিকিউশনে থাকে। অ্যাজ এক্সাম্পল যেমন দেখেন যে when you write a program in C or C++ and compile it, the compiler creates the binary code and the original code and the binary code দুইটাই প্রোগ্রাম, মানে আপনি যে কোডটা লিখছেন এবং ওইটা যেটা কম্পাইলার বাইনারিতে কনভার্ট করছে দুইটাই প্রোগ্রাম। when we actually run the binary code, then it becomes the process। মানে আপনি যখন কোডটা লিখছেন তখন এটা কিন্তু এক্সিকিউট হচ্ছে না। আপনি যখন এটাকে কম্পাইল করছেন তখন এটা বাইনারি কোডে কনভার্ট হচ্ছে এন্ড দেন এক্সিকিউশনে যাচ্ছে। যখন এইটা এক্সিকিউশনে যাচ্ছে দেন ইট ইজ কল্ড দা প্রসেস। দ্যাটস ওয়াই আমরা বলছিলাম যে প্রসেসটা যখন এক্সিকিউশনে থাকে, প্রোগ্রামটা যখন এক্সিকিউশনে থাকে, এটাকে আমরা প্রসেস বলছি। আহ আমাদের এখান থেকে দেখেন যে দেয়ার আর মেনি there may exist more than one process in the system which may require the same resource at the same time। ম্যানেজ করার প্রয়োজনটা কেন হয়? প্রসেস তো যার যার মতো গতিতে চলবে, আমার প্রসেসর আছে, আমার মেমোরি আছে। ম্যানেজ করার প্রয়োজনটা হচ্ছে এই কারণে, তো একাধিক প্রসেস যখন সেম রিসোর্সকে ডিমান্ড করে তখনই তাদের মধ্যে একটা ক্ল্যাশ তৈরি হয় যে কে আগে ইউজ করবে, কে কতক্ষণ ইউজ করবে। আমরা প্রিভিয়াসলি বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের যে ক্লাসিফিকেশন দেখেছিলাম, মাল্টিটাস্কিং, মাল্টি প্রোগ্রামিং বা রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, এসব জায়গায়ও আপনারা দেখেছেন যে টাস্ক গুলিকে যথাযথভাবে এক্সিকিউট করানোটাই এবং যেটা প্রায়োরিটি বেস সেই প্রায়োরিটি বেসটাকে ফলো করে এক্সিকিউট করানোটাই হচ্ছে অপারেটিং সিস্টেমের মেইন কাজ। মানে প্রসেস ম্যানেজমেন্টও ওয়ান অফ দ্য মেইন টাস্ক। আমাদের 5টা মেইন টাস্ক ছিল যেটা অপারেটিং সিস্টেমের প্রসেস ম্যানেজ করাটা হচ্ছে তার মধ্যে একটা মেইন কাজ। কারণ একটা প্রসেস যদি রিসোর্সটাকে হোল্ড করে রাখে, অন্য প্রসেস যদি ওয়েটিং এ থাকে এবং ওয়েটিং টাইমটা অনেক লেন্দি হয়ে যায়, ইন দ্যাট কেস আমাদের যে যেই মানে ইউজার যেই এক্সিকিউশনের জন্য অপেক্ষায় আছে তার ডিলে হয়ে যায় অনেক, এবং এইটা কোনো দিক দিয়েই একটা বেনিফিটেড হই না আমরা। আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে টোটাল যে রিকোয়েস্ট গুলি থাকে, আইও রিকোয়েস্ট গুলিকে আমরা মেনটেন করব ইউজিং দ্য রিসোর্স প্রপারলি। যেই রিসোর্সটাই আছে সেটাকে প্রপার ইউটিলাইজ করতে হবে। তো এটার জন্য বেশ কিছু অ্যালগোরিদমস আছে। আমরা আজকে সেই অ্যালগোরিদমস এর নামগুলিও ক্লাসের শেষের দিকে পার্টে আছে, সো সেগুলিও দেখব এবং নেক্সট ডে ওই অ্যালগোরিদমস গুলি কিভাবে কাজ করে তার ডিটেলসে আসবে। তো দেখেন, therefore the operating system has to manage all the processes and the resources in a convenient and efficient way. Some resources may need to be executed by one process at one time to maintain the consistency, otherwise the system can become inconsistent and deadlock may occur। আমরা অ্যাট্রিবিউট গুলি সম্পর্কে যে বলি, এইটাও আমার মনে হচ্ছে গতদিনকে আলোচনা করেছিলাম যে রেসপন্সিবিলিটি
এই অংশটুকু প্রসেস ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি কি সেটা আমরা মনে হয় দেখেছিলাম, আমরা এইখান থেকে আলোচনা করার কথা ছিল। সো অ্যাট্রিবিউটস অফ দ্য প্রসেস, প্রসেসের অ্যাট্রিবিউটস গুলি কি কি? দেখেন যে ফার্স্টে আমরা বলছি যে অ্যাট্রিবিউট অফ দ্য প্রসেস আর ইউজড বাই দ্য অপারেটিং সিস্টেম টু ক্রিয়েট দ্য প্রসেস কন্ট্রোল ব্লক ফর ইচ অফ দেম। প্রসেস কন্ট্রোল ব্লক হচ্ছে এই যে নিচে যে ইমেজটা দেখছেন, যে যে অল যে অ্যাট্রিবিউটস গুলি আছে, এই অ্যাট্রিবিউটস গুলি নিয়েই একটা প্রসেস কন্ট্রোল ব্লক তৈরি হয়। দিস ইজ অলসো কল্ড দ্য কনটেক্সট অফ দ্য প্রসেস। অ্যাট্রিবিউটস গুলি কি কি? অ্যাট্রিবিউটস গুলি দেখেন যে ফার্স্ট ওয়ান ইজ দ্য প্রসেস আইডি। সো যখন একটা প্রসেস ক্রিয়েট হয়, মানে আমরা যখন কোনো প্রসেস ক্রিয়েট করি, এ ইউনিক আইডি ইজ অ্যাসাইন্ড টু দ্য প্রসেস। প্রত্যেকটা প্রসেসের একটা আইডি সেট হয়, which is used for unique identification of the process in the system। ওই সিস্টেমের মধ্যে প্রসেসটা যতক্ষণ রানিং থাকে তার একটা ইউনিক নাম্বার ভ্যালু থাকে, সেই নাম্বার ভ্যালুটা নিয়েই ওই প্রসেসটাকে নেক্সটে কল করা হয়। দেন আসছে প্রোগ্রাম কাউন্টারটা কি? দেখেন যে প্রোগ্রাম কাউন্টার স্টোরস দ্য অ্যাড্রেস of the last instruction of a process on which the process was suspended। একটা প্রসেস যখন আপনার এই যে নিচে একে আমরা আলোচনায় আসবো, দেখেন যে এই যে প্রসেসের যে স্টেটটা, প্রসেসের স্টেটের মধ্যে আমরা একটা প্রসেসকে সাসপেন্ড অবস্থায় রাখি যখন সে তার ইনপুট আউটপুট যে রিকোয়েস্ট আছে সেইটাকে ফুলফিল করতে পারে না, মানে রিসোর্সটা বিজি আছে, সেই কারণে সে ফুলফিল করতে পারছে না। তো তখন তাকে আমরা ওয়েটিং এ রাখি, এবং ওয়েটিং একটা অংশ আছে, তারপর ওয়েটিং থেকেও আবার যখন ওয়েটিং এর মেমোরি ফুল হয়ে যায় তখন তাকে আমরা সাসপেন্ড অবস্থায় রাখি। সাসপেন্ড অবস্থায় রাখলে যেটা হয় যে লাস্ট কোন অবস্থা পর্যন্ত এক্সিকিউট হয়ে ওটাকে সাসপেন্ড হয়েছে সেই স্টেটটা, মানে লাস্ট ইনস্ট্রাকশন, ওইটাকে আমার এই প্রোগ্রাম কাউন্টারের মধ্যে স্টোর করা হয়। তার মানে আমরা যখন নেক্সটে আবার যখন এটাকে রিজিউম করব, তখন এই যে কতটুকু হয়েছিল, মানে সহজ কথা একটা চেক পয়েন্ট বলতে পারেন, যে চেক পয়েন্ট পর্যন্ত আমার টাস্ক সলভ হয়েছিল, তারপরে আমি এইটাকে আনল্যাক অফ রিসোর্স, আমি এটাকে পজ করে রেখেছি বা সাসপেন্ড করে রেখেছি। যখন এটাকে আবার আপনি রিজিউম করবেন তখন ওই যে যেই পর্যন্ত করেছেন সেইখান থেকে যে আবার শুরু করতে পারে, এই কারণে ওইটাকে স্টোর করে রাখা হয়। দ্য সিপিইউ ইউজেস দিস অ্যাড্রেস, মানে এই যে প্রোগ্রাম কাউন্টার একটা অ্যাড্রেস, when the execution of the process is resumed। যখন আবার রিজিউম হবে তখন ওই অ্যাড্রেসটা আমাদের কাজে লাগবে। 3 নম্বর আছে দেখেন প্রসেসের স্টেট। দিস আর দ্য অ্যাট্রিবিউটস। আমরা এই যে পিসিবি যেটা, এই প্রসেসের অ্যাট্রিবিউট সেগুলিকে নিয়ে আমরা বলছিলাম, এখানে 6-7টা অ্যাট্রিবিউট আছে। তো থার্ড ওয়ান হচ্ছে প্রসেসের স্টেট। দ্য প্রসেস ফ্রম ইটস ক্রিয়েশন টু কমপ্লিশন, মানে শুরু থেকে শেষ পর্যন্ত গোজ থ্রু ভ্যারিয়াস স্টেট হুইচ আর নিউ, রেডি, রানিং অ্যান্ড ওয়েটিং। এই 4টা স্টেপ পার হয়ে তারপরে তো সে এটা কমপ্লিশন স্টেপে আসবে বা ফিনিশ স্টেপে আসবে। তো এই যে আলাদা আলাদা নিউ, রেডি, রানিং, একটা একটা স্টেট, তো প্রোগ্রামটা যখন এক্সিকিউশনে আছে তার একটা স্টেট, এইগুলিকেই বলা হচ্ছে প্রসেসের স্টেট, যেটা নিয়ে আমাদের পরবর্তী ডিসকাশন নিচে আছে। প্রায়োরিটি, এভরি প্রসেস হ্যাজ ইটস ওন প্রায়োরিটি। প্রত্যেকটা প্রসেসের কিন্তু একটা প্রায়োরিটি আছে, আপনার কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট সেইটা সিস্টেম হচ্ছে ইউজারের ইসের উপরে, কাজের উপরে আপনার ডিসাইড করে যে কোন কাজটা এই মুহূর্তে ইউজার বেশি ডিমান্ড করছে, সেইটাকে প্রায়োরিটি বেশি দেওয়া হয়। এবং যখন সিস্টেমের কিছু প্রসেস চলে তখন সেটার মধ্যেও যেই প্রসেসগুলি আমার ইম্পর্টেন্ট রিসোর্সকে হোল্ড করে রাখে সেই প্রসেসগুলিকে আগে রিলিজ করে দেওয়া হয়, মানে আগে এক্সিকিউট করে রিসোর্সটাকে যেন অন্য কোনো প্রসেস ইউজ করতে পারে, তার জন্য ওইটাকে প্রসেসটা কি করে মানে পরবর্তী প্রসেসকে রিসোর্স ইউজ করতে দেওয়ার জন্য আমার ওই প্রসেসগুলিকে আগে এক্সিকিউট হয়। যেই যার জন্য কিছু শিডিউল আছে, আপনারা দেখবেন যে আজকে নিচের পার্টে আমরা
আলোচনা যখন করব নিচের মধ্যে এখানে সরি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আছে, এফজেএস আছে, প্রসেসের। আচ্ছা, নেক্সট আলোচনায় যখন আসবে তখন খুঁজে বের করছি। সো এই যে অ্যালগোরিদমস গুলি আছে, এই অ্যালগোরিদমস গুলি আমার ফলো করা হয় যখন যেটার প্রয়োজন হয় আর কি। দেন আসছে হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার। এভরি প্রসেস হ্যাজ ইটস ওন সেট অফ রেজিস্টার। প্রত্যেকটা প্রসেসের জন্য কিছু রেজিস্টার থাকছে বরাদ্দ, and which are used to hold the data which is generated during the execution of the process. ওই ওই প্রসেসটা যখন এক্সিকিউশন হচ্ছে তখন ওই ডেটাটাকে হোল্ড করে রাখছে, মানে ওই ডেটাটাকে স্টোরে রাখছে। যে রেজিস্টার গুলি এরকম প্রত্যেকটার প্রসেসের জন্য কিছু জেনারেল পারপাস রেজিস্টার আছে। প্রসেস যখন টার্মিনেট হয়ে যাচ্ছে রেজিস্টার গুলি আবার ফ্রি হয়ে যাচ্ছে অন্য অন্য প্রসেসের জন্য। সো ওইটা ওর জন্য ফিক্সড না, বাট যখন সে এটা প্রসেস স্টেটে আছে তখন তার জন্য ওই রেজিস্টার গুলি সে ইউজ করছে। এই জন্য এগুলিকে জেনারেল পারপাস বলা হচ্ছে, যে যে যখন যার যখন লাগছে সে তখন এই রেজিস্টার গুলিকে ইউজ করছে টু হোল্ড দ্য ডেটা। আপনার একটা প্রোগ্রাম এক্সিকিউট করবেন, প্রোগ্রাম এক্সিকিউট করতে গেলে এই প্রোগ্রামের জন্য তো কিছু মেমোরি দরকার, এবং সেই বিষয়টাকে মানে আমার যে ইনফরমেশন গুলি ওইটাকে হোল্ড করে রাখার জন্য তো আমার কিছু স্টোরেজ দরকার। সেই স্টোরেজটার কথা এখানে বলা হচ্ছে, যেটা আমরা যখন সিপিইউ এর মধ্যে ক্যাশ মেমোরিতে আসে তখন এটা রেজিস্টার আকারে থাকে। আচ্ছা, এরপরে লিস্ট অফ ওপেন ফাইলস দেখেন, ডিউরিং দ্য এক্সিকিউশন এভরি প্রসেস ইউজেস সাম ফাইলস হুইচ নিড টু বি প্রেজেন্ট ইন দ্য মেইন মেমোরি। এক্সিকিউশনের সময় আমার কিছু ফাইল কে সাথে নিয়ে কিন্তু ওইটাকে এক্সিকিউট করতে হয়। মনে করেন যে আপনি সি প্রোগ্রামে একটা কম্পাইল করছেন, ওটা বাইনারি কম্পাইলার বাইনারি কোড প্রোগ্রামে চলে আসছে, কিন্তু ওইটার মধ্যে যে আপনারা লাইব্রেরি গুলি ইউজ করেছে সেই লাইব্রেরি গুলি তো আলাদা আলাদা ফাইলে আছে, আলাদা হেডার ফাইলে আছে। সি প্রোগ্রামিং এর যে টোটাল লজিকটা কাজ করবে, বা একটা প্রোগ্রামিং এ একটা সফটওয়্যারের যেই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে টুলস গুলি আছে, টুলস গুলি যে কাজ করবে তার জন্য, যে কাজ করার জন্য যে একটা আলাদা কোড পার্ট বা একটা আলাদা হচ্ছে আপনার সফটওয়্যারের ইনস্ট্রাকশন রিলেটেড যে অংশটা, সেটাও তো মেমোরিতে এক্সিকিউট হতে হয়, তাই না? আমরা এই যে ব্রাউজারটায় কাজ করছি, এই ব্রাউজারটা রিলেটেড যে ফাইলস গুলি আছে সেইগুলি তো তো আমার লোড হয়েছে, ইনক্লুডিং দ্য এক্সটেনশনস। এইখানে এটাকে আমার হচ্ছে স্মুথলি রান করার জন্য ব্রাউজারের পাশাপাশি আমরা কিছু এক্সটেনশনও অ্যাড করে নিই, সেইগুলিও কিন্তু ব্যাকগ্রাউন্ডে রানিং হতে থাকে। যেমন এই যে একটা এক্সটেনশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে কুইলবট একটা এক্সটেনশন এখানে আছে। তো আমি কিন্তু কুইলবট এখন ইউজ করছি না, কিন্তু যেহেতু এইটা আমার এই ক্রমের সাথে একটা এক্সটেনশন হিসাবে লোড হয়ে আছে, সো এইটাও কিন্তু আমার মেমোরিতে কিছু স্পেস কে কনজিউম করছে। লিস্ট অফ ফাইলস এর মধ্যে আমরা সেটাই বলছি যে এভরি প্রসেস ইউজেস সাম ফাইলস হুইচ নিড টু বি প্রেজেন্ট ইন দ্য মেইন মেমোরি। ওএস অলসো মেনটেন এ লিস্ট অফ ওপেন ফাইলস ইন দ্য পিসিবি, মানে প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে এই যে কি কি ফাইল ওপেন আছে তার একটা লিস্টও মেনটেন করে। আর লিস্ট অফ ওপেন ফাইলের মতো লাস্ট ওয়ান হচ্ছে লিস্ট অফ ওপেন ডিভাইসেস কে নিয়েও কাজ করে। যে ওএস অলসো মেনটেন দ্য লিস্ট অফ অল ওপেন ডিভাইসেস, ইনপুট আউটপুট যে কোনো রকম ডিভাইস হতে পারে, হুইচ আর ইউজড ডিউরিং দ্য এক্সিকিউশন অফ দ্য প্রসেস। যে কোনো একটা প্রসেস এক্সিকিউশনের সময় যে ডিভাইস গুলি তার প্রয়োজন হচ্ছে সেইগুলির লিস্টটাকেও মেনটেন করছে। তো দিস আর দ্য সাম অ্যাট্রিবিউটস। আপনার এই অ্যাট্রিবিউট গুলির জাস্ট নামগুলি পয়েন্টস গুলি মনে রাখলেই হবে।
তারপরে দেখেন যে আমাদের প্রসেসের স্টেট আসছে, একটা প্রসেসের লাইফ সাইকেলটা কি, শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্রসেস কোন স্টেপস গুলি পার হয়ে আসে, দ্যাট ইজ দ্য স্টেট অফ দ্য প্রসেস। We are learn about the process state and many state processes that occur throughout the lifespan of a process. These states, the process can have different from operating system, মানে আলাদা আলাদা অপারেটিং সিস্টেমের জন্য এই যে ইটা আপনাদের প্রসেসের স্টেট ডায়াগ্রামটা এটা একটু চেঞ্জ হতে পারে, বাট যে ডায়াগ্রামটা আলোচনা করা হচ্ছে এটা মোটামুটি কমনলি সকল অপারেটিং সিস্টেমের জন্য এরকম কাছাকাছি, দুই একটা অপারেটিং সিস্টেমে একটু ভিন্ন হতে পারে। বাট যেই ফরম্যাটটা বা যে ডায়াগ্রামটা আমরা দেখছি বা আমরা ডিসকাস করছি এইটাই হচ্ছে কমনলি ইউজ হয়। হাউএভার সেটা হচ্ছে যে হাউএভার just a few frequent state are depicted in the diagram. দেখেন যে শুরুতে একটা স্টেট, সরি একটা প্রসেস নিউ স্টেটে থাকে, মানে আপনি আহ, একটা স্টেট, একটা প্রসেসকে আপনি আইদার শুরু করলেন অথবা আপনার রিকোয়েস্টে একটা প্রসেস শুরু হলো। তো সেই প্রসেসটা যখন এই নিউ স্টেটে থাকে, নিউ স্টেট থেকে আমরা প্রসেসটা যখন এক্সিকিউশনের জন্য যাই তখন এটা রেডি স্টেটে আসে। দেখেন যে ফার্স্টে আমরা নিচে ডিসকাস করছি এইটাকে পুরোটাকে ডিসকাস করছি, এবং এই যে ডায়াগ্রামটা এটাকে পার্ট বাই পার্ট, নিচে প্রত্যেকটা পার্টের যখন আলোচনা হয়েছে তখন ওই প্রত্যেকটা পার্টের অংশটুকুকে নিয়েই আমরা ডিসকাস করছি। তো খেয়াল রাখি আমরা শুধুমাত্র যে এখানে মেন স্টেপ হচ্ছে চারটা: নিউ, তারপরে রেডি, তারপরে রান, তারপরে টার্মিনেট। এবার রেডি স্টেটে যখন আছে, রেডি স্টেট থেকে আমার একটা অপশন আসছে যে সাসপেন্ড রেডি। সাসপেন্ড রেডি, রেডি অবস্থায় আছে কোনো একটা প্রসেস, সেটাকে যদি কোনো কারণে সাসপেন্ড করতে হয় তাহলে সেটা সাসপেন্ড রেডি স্টেজে চলে যায়, সেখান থেকে আবার ব্যাক করতে আসতে পারে রেডিতে। রেডি স্টেটের পরের স্টেপটা হচ্ছে রানে যায়, প্রসেসটা রানিং এ থাকে। রানিং এর মধ্যেও দেখেন যখন আইও রিকোয়েস্ট করা হয়, ইনপুট আউটপুট রিকোয়েস্ট থাকে, এবং সেই রিকোয়েস্টের কারণে যদি ওই প্রসেসটা ঠিক মতো রান না হতে পারে, মানে তার শর্টেজ থাকে রিসোর্স, দেন সেটা চলে আসে ওয়েটিং স্টেটে। এটাকে আমরা ওয়েটিং অথবা ব্লক যে কোনো একটা আমরা বলতে পারি যে এটা ওয়েটিং স্টেটে আসে। ওয়েটিং স্টেটেরও তো একটা মেমোরি লিমিট আছে। ওয়েটিং স্টেটের মেমোরি লিমিটটা যখন ফুল হয়ে যায় তখন ওটা সাসপেন্ড ওয়েটে চলে আসে, এবং আবার যখন ওয়েট স্টেটের জন্য যতটুকু মেমোরি বরাদ্দ ছিল সেই মেমোরিটার মধ্যে আবার কোন একটা প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার ফলে খালি হয়, মনে করেন ওয়েট বা ব্লকে কোন একটা প্রসেস আছে, পাঁচটা প্রসেস আছে, মনে করেন একটা প্রসেস আবার রেডিতে চলে গেছে, তাহলে এখন চারটা প্রসেস আছে, যেহেতু একটা খালি হয়ে গেছে তখন এই সাসপেন্ড ওয়েট থেকে একটা আবার ওয়েটের মধ্যে ব্যাক করে, এবং সেখান থেকে ওয়েটের মধ্যে তো আর মানে আনলিমিটেড টাইম থাকবে না, তার টার্গেট তো হচ্ছে রান হওয়া, প্রসেসটা রান হওয়া। সো সে আবার ওয়েট থেকে রেডিতে যায় এবং সেখান থেকে রানে আসে। যখন কোন একটা প্রোগ্রাম রান হয়ে যাচ্ছে তখন সেটা টার্মিনেট স্টেটে চলে যায়, মানে ওই প্রসেসটা শেষ হয়ে যায়, ওটা কমপ্লিট, টাস্ক কমপ্লিট। এই বিষয়টাই আমরা নিচে ডিসকাস করব। দেখেন যে লেট আস ফার্স্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এ প্রসেস। এ প্রসেস ইজ ডিফাইন্ড অ্যাজ এনি প্রোগ্রাম দ্যাট গোজ আন্ডার এক্সিকিউশন। সো ফাইন, আমরা তো এটা বুঝি। One example of creating the process is using the fork system call. আমরা সিস্টেম মানে যখন কোন একটা প্যারেন্ট প্রসেসের মধ্যে কোন একটা চাইল্ড প্রসেসকে আমরা ক্রিয়েট করতে চাই, তখন এই ফর্ক, যে এটা দেখছেন ফর্কের দিয়ে যে এটা আছে, এটা দিয়ে আমরা সিস্টেমকে কল করে কোনো প্রসেসকে ক্রিয়েট করতে পারি। And the parent process uses the fork system call which will create the child process. It is possible that at the same time multiple processes are created and stored in the memory.
সেম টাইমে আমরা চাইলে মাল্টিপল প্রসেসকেও আমরা ক্রিয়েট করতে পারি এবং মেমোরিতে আমরা চাইলে স্টোর করতে পারি। ফর্কের ব্যবহার আমরা দেখব, ধাপে ধাপে আমরা শিখবো ফর্ক দিয়ে কিভাবে সিস্টেম কল করতে হয়, সেটা আমাদের নেক্সট কন্টেন্টে আছে। তো whenever the process creation is taking place, process is in new state. যখন একটা প্রসেস ক্রিয়েট হলো তখন তো এটা বুঝতেই পারছেন এটা নিউ স্টেটে থাকছে। মানে আমাদের যে উপরের ডায়াগ্রামটাকে একটু খেয়াল করেন যে এখানে নিউ স্টেট, মানে একটা প্রসেস কেবল ক্রিয়েট হয়েছে সেটা নিউ স্টেটে থাকবে এবং সেইখান থেকে আমরা কি করছি, when the process gets terminated, it is terminated state or complete. আচ্ছা ফাইন। The state of the process are stored in the process control block বা PCB. PCB is a special data structure that stores the information about the process. প্রসেসের ইনফরমেশনস গুলি যে আপনার একটু আগে যে অ্যাট্রিবিউটস গুলি দেখলেন, প্রসেসের বিভিন্ন ইনফরমেশনস গুলিকে সে স্টোর করে। ইনফরমেশনস গুলি যে হচ্ছে যে এরকম দেখেন যে প্রসেসের আইডিটাকে রাখবে, প্রসেস যখন সাসপেন্ডে যাচ্ছে বা ওয়েটিং এ আছে তখন তার কত দূর করে ওয়েটিং এ গেছে সেই স্টেটটাকে প্রোগ্রাম কাউন্টারের মধ্যে রাখে। প্রসেসটা এই যে চারটা স্টেপের মধ্যে কোন স্টেটে আছে সেইটাকে আমরা মেনটেন করছে, প্রায়োরিটি গুলিকে মেনটেন করছে। তারপরে আপনার আছে যে রেজিস্টার কোথায় কি ডেটা স্টোর হচ্ছে এবং ওপেন ফাইলস এবং ওপেন ডিভাইসেস এইগুলির হচ্ছে মেনটেন করা। এইটাই টোটালটা মিলেই হচ্ছে আমাদের প্রসেস কন্ট্রোল ব্লক। তো দেখেন যে তাহলে আমরা PCB is a special data structure that stores information about the process. Let's learn about the various state of the process. মনে করেন যে আমরা এই যে স্টেট গুলি দেখলাম ওই স্টেট গুলিকে এবার আমরা একটু ডিসকাস করি। ফার্স্ট ওয়ান ইজ দ্য নিউ স্টেট। This is the first state of the process life cycle. When process creation is taking place, the process is in the new state. মানে যখন আমরা প্রসেস তৈরি হচ্ছে এটা নিউ স্টেটে থাকলো, ফাইন। রেডি স্টেটে কি করছি আমরা, when the process creation gets completed, the process comes into the ready state. During this state, the process is loaded into the main memory and will be placed in a queue of processes which are waiting for CPU allocation. মানে রেডি স্টেটে আপনি ওয়েটিং এ আছেন, আপনি মেমোরি অ্যালোকেশন পেয়েছেন, আপনি সিপিইউ অ্যালোকেশনের জন্য ওয়েটিং এ আছেন। এটা হচ্ছে রেডি স্টেট, মানে প্রসেসটা ক্রিয়েট হওয়ার পরে রেডি স্টেটে আমরা কি করছি, এই স্টেটে আপনাকে মেইন মেমোরি মানে আপনার র্যামে আছে আপনার প্রসেসটা লোড হচ্ছে এবং অপেক্ষা করছে সিপিইউ অ্যালোকেশন পাওয়ার জন্য বা সিপিইউ টাকে অ্যাক্সেস করার জন্য ওয়েট করতে থাকে রেডি স্টেটে। and when the process is in the creation, process is in a new state, and when the process gets created, it is in the ready state. তাহলে রেডি অবস্থায় সে যখন এবার প্রসেসরকে পাচ্ছে তখন সে চলে আসছে রানিং স্টেটে। Whenever the CPU is allocated of the process from the ready queue, the process state changes to the running. এরপরে কখন ব্লক বা ওয়েটে যাচ্ছে দেখেন, when the process is executing the instruction, the process might require carrying out a few tasks which might not require the CPU. If the process requires performing input-output tasks or the process needs some resource which are already acquired by the other process, during such condition, the process is brought back to the main memory. CPU থেকে আবার main memoryতে back করে দেওয়া হয় and the state is changed to the blocking or wait for the state. তখন সেটাকে আমরা ব্লকিং বা ওয়েট ফর দ্য স্টেটে চলে আসে। মানে যখন আমরা ওইটাকে এক্সিকিউট করতে পারছি না তখনই আমরা বিভিন্ন ইনপুট আউটপুট টাস্কের কারণে অথবা আমার হচ্ছে অন্য যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটাকে যখন ফুলফিল করতে পারি না তখন সিপিইউটাকে আননেসেসারি হচ্ছে ব্লক করে না রেখে ওইটাকে আমরা প্রসেসটাকে আবার ব্যাক করে দেই মেমোরিতে
এবং প্রোগ্রাম বা প্রসেসটা তখন ব্লক স্টেটে চলে আসে, সিপিইউটাকে রিলিজ করে দেয়, কারণ সিপিইউর কাছে আরো টাস্ক কিউতে আছে। পরবর্তী যে টাস্কগুলি সেইগুলির জন্য সিপিইউ কে ফ্রি করে দেওয়া হয়। দেখেন, প্রসেস ইজ প্লেসড ইন কিউ অফ প্রসেসেস দ্যাট আর ওয়েটিং অর ব্লক স্টেট ইন দ্য মেইন মেমোরি। এবার প্রসেসটা যদি আমার সাকসেসফুলি কমপ্লিট হতে পারে, সবকিছু পার হয়ে আসে, তখন এটা আমরা চলে আসছে টার্মিনেটেড অর কমপ্লিটেড স্টেটে। When the entire set of instruction is executed and the process is completed, the process is changed to terminated or completed state. During this state, PCB of the process is also called deleted. মানে কমপ্লিট হয়ে গেছে মানে ওই প্রসেস, তখন আমি মেমোরি লিস্ট থেকে ওইটাকে ডিলিটও করে দিতে পারি। মানে মেমোরিটাকে আমি খালি করে দিচ্ছি এবং ওই লিস্টটাও আমার দরকার নাই যে ওই প্রসেসটাকে আমি এক্সিকিউট করেছিলাম। It is possible that there are multiple processes present in the main memory at the same time. Multiple process মেমোরির মধ্যে থাকতেই পারে, কারণ আমার মেমোরির সাইজ তো অনেক। এবার আমার যতগুলি প্রসেসের জন্য রিকোয়েস্ট আসছে, সবগুলি যদি মেমোরিতে যেতে পারে, মানে রেডি স্টেট পর্যন্ত আসতে পারে, তাহলে রেডি স্টেটে আসবে, চলে আসবে। দেন যখন ওইখান থেকে আমার সিপিইউ এর কনজাম্পশন অনুযায়ী, সিপিইউ তার পাওয়ার অনুযায়ী সে প্রোগ্রামকে ওইখান থেকে রেডি স্টেট থেকে রানিং স্টেটে নিয়ে আসে। এই যে ইমেজটা এখন নিচে আছে, দেখেন উপরের ইমেজ যেটা দেখছিলেন, এই উপরের ইমেজটাকে ভাগ ভাগ করে পার্ট বাই পার্ট বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে। বাট উপরে যে ইমেজটা দেখলেন, এই যে এরকম ডায়াগ্রাম যেটা, ওইটাই ছিল একটা কমপ্লিট ডায়াগ্রাম। ওই ডায়াগ্রামটারই পার্ট অংশ এখানে, একটা অংশ এখানে দেওয়া হচ্ছে, যে প্রসেসটা যদি কোনো ঝামেলা না হয়, সে যদি মনে করেন টাস্ক বেশি নাই প্রসেসরের হাতে, তাহলে সে সুন্দরভাবে এই ডায়াগ্রাম অনুযায়ী কমপ্লিট হয়ে আপনার টার্মিনেট হয়ে যেতে পারছে। দেখেন ফার্স্টে কি হচ্ছে, নিউ থেকে শুরু করে আমার নিউ থেকে মানে প্রসেসটা ক্রিয়েট হলো, করেও দেখেন যে রেডিতে আসছে। রেডি থেকে এটা প্রসেস শিডিউল অনুযায়ী, তার যখন শিডিউল পাচ্ছে, শিডিউল অনুযায়ী সে রানিং এ চলে আসছে। যদি শিডিউল খালি থাকে তাহলে ইনস্ট্যান্ট রানিং এ চলে আসে। রানিং থেকে আইও রিকোয়েস্টের উপরে বেস্ট করে সে ওয়েটিং স্টেটে থাকে। যখন রানিং এ ছিল, ওইখান থেকে আইও রিকোয়েস্ট যদি ফুলফিল না হয়, তাহলে সে ওয়েটিং স্টেটে থাকে এবং ওই সময়টুকুর জন্য আমার আবার সিপিইউটাকে আইডল করে দেয় বা ফ্রি করে দেয়। যখন আইও রিকোয়েস্টটা কমপ্লিট হয়, তখন সে ওয়েটিং থেকে আবার রেডিতে আসে এবং রেডি থেকে রানিং হয়ে সে প্রসেসটা কমপ্লিট বা টার্মিনেটের দিকে চলে আসে। যদি রানিং থেকে আইও রিকোয়েস্টে ধরেন আবার রানিং এ আসছে, আইও রিকোয়েস্ট আবার আছে, নতুন করে আইও রিকোয়েস্ট আছে, সেক্ষেত্রে আবার সেটা ওয়েটে যাবে, ওয়েট থেকে রেডি হয়ে আবার রানিং হয়ে টার্মিনেশনে আসবে। অ্যাকচুয়ালি স্টেপ চারটা: নিউ, তার থেকে রেডি, তার থেকে রানিং, তার থেকে টার্মিনেশন বা কমপ্লিটেড। মাঝখানে আমাদের ওয়েটিং এবং সাসপেন্ড ওয়েট, সাসপেন্ড রেডি, এই টাইপের অপশনস গুলি এক্সট্রা অ্যাড হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের ওই রিসোর্সকে ঠিক মতো ইউজ করতে যদি না পারি, একটার সাথে একটা কম্বিনেশন না হয়, মানে আমি ফ্লো দিচ্ছি অনেক, কিন্তু যাকে দিচ্ছি সে এতগুলোই নিতে পারছে না, তাহলে কি করতে হবে? আমাকে আস্তে আস্তে ছাড়তে হবে, ওয়েটে থাকতে হবে, যখন নিতে পারবে তখন দিতে হবে। তাহলে এই সাসপেন্ড রেডিটা এবার দেখেন যে সাসপেন্ড রেডিতে কি, আমরা যদি এটার ইমেজটা আগে দেখাই, সাসপেন্ড রেডি অবস্থায় আসছে যখন, কখন দেখেন যে নিউ থেকে আমরা কি করছি, প্রসেস ক্রিয়েট করে রেডিতে যাচ্ছি। রেডি থেকে আমরা যখন এইটা রেডি স্টেটের মধ্যেই আমার মেমোরি ফুল হয়ে যাচ্ছে, রানিং এ যাওয়ার আগেই আমি রেডি স্টেট থেকেই আমার মেমোরিতে যতটুকু অ্যালোকেশন ছিল, এতগুলি প্রসেস রেডিতে আছে যে আমি ওখানে রেডিতে আর জায়গা নাই, তখন আমি কিছু প্রসেসকে সাসপেন্ড রেডিতে পাঠিয়ে দিব। ওই বিষয়টাই আমরা এখানে বলছি যে সো হোয়েন এভার দ্য মেইন মেমোরি ইজ ফুল, আপনার র্যাম যখন ফুল হয়ে যাচ্ছে, দ্য প্রসেস উইল হুইচ ইন দ্য রেডি স্টেট, রেডি স্টেটে যে প্রসেসগুলো অলরেডি আছে আমার,
সেইগুলি কি করছে, ইজ সোয়াপড আউট ফ্রম দ্য মেইন মেমোরি টু দ্য সেকেন্ড মেমোরি। মানে আমার র্যাম থেকে সেগুলিকে আবার হার্ড ডিস্কে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে এরকম হচ্ছে সোয়াপ মেমোরি বলে একটা অংশ দেখবেন যে ওই অপারেটিং সিস্টেমই কি করে আমাদের হার্ড ড্রাইভের সি ড্রাইভ থেকে একটা অংশ এরকম আলাদা করে রাখে। কিছু কিছু জায়গায় ভার্চুয়াল মেমোরিও আমরা ইউজ করে থাকি। ভার্চুয়াল মেমোরির মধ্যে দেখা যাচ্ছে যে আমার এই মেমোরিটাকে, মানে ভার্চুয়াল মেমোরি ইজ অ্যাক্টিং লাইক এ র্যাম। আমার মেন মেমোরিটাকে সেকেন্ডারি মেমোরি ইউজ করেই মেন মেমোরিটাকে এক্সটেন্ড করতে দেয়। বাট অন দ্য আদার হ্যান্ড এই সোয়াপ ফাইলটার মাধ্যমে কি করছে, আমার র্যামের যদি ফুল হয়ে যায়, র্যাম থেকে কিছু প্রসেসকে খালি করে ওইটা সেকেন্ডারি মেমোরিতে রাখছে। The process in the ready state when goes through the transition of moving from main memory to secondary memory, the state of process is changed to the suspend ready. মানে রেডি স্টেট থেকে যখন আপনি মুভ করে সেকেন্ডারি মেমোরিতে আসছেন, মেন মেমোরি থেকে সেকেন্ডারি মেমোরিতে আসছেন, এই যে স্টেটটা চেঞ্জ হচ্ছে, এই স্টেটটা চেঞ্জ হয়ে যে স্টেটে আসছে, মানে সেকেন্ডারি মেমোরিতে থাকাকালীন যে স্টেটটা, সেটাকে আমরা বলছি সাসপেন্ড রেডি। রেডি মোড থেকে সাসপেন্ড আসছে, এই জন্য নাম হয়েছে সাসপেন্ড রেডি। ওয়ান্স দ্য মেন মেমোরি উইল হ্যাভ এনাফ স্পেস ফর দ্য প্রসেস, মেন মেমোরি তখন, মেন মেমোরিতে যে প্রসেসগুলি আছে ওইগুলি তো এক এক করে খালি হচ্ছে, মানে সিপিইউ দ্বারা এক্সিকিউট হয়ে একটা একটা করে তো খালি হচ্ছে। যখন আবার মেমোরিটা খালি হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি কি করছে, যে যখন জায়গা পাচ্ছে এই যে সাসপেন্ড রেডি থেকে এইটাকে আবার ব্রড ব্যাক করছে টু দা মেইন মেমোরিতে। সেকেন্ডারি মেমোরি থেকে আবার প্রসেসটা ব্রড ব্যাক টু দ্য মেইন মেমোরি, এবং তখন স্টেটটা আবার চেঞ্জ হয়ে রেডি স্টেটে চলে আসে, সাসপেন্ড রেডি থেকে রেডি স্টেটে চলে আসে। ওই বিষয়টা আমরা এখানে দেখেন যে এখানে শুধু এই রেড মার্ক যেটুকু, এইটুকু এখানে আলাদা আছে। খেয়াল করেন যে বাকিটুকু আমরা আগেই দেখছিলাম, নিউ থেকে রেডি, রেডি থেকে রানিং, রানিং থেকে ওয়েট, রেডি হয়ে আবার টার্মিনেশনে চলে আসে। মাঝখানে একটু যুক্ত হয়ে গেল কি, সাসপেন্ড রেডি যুক্ত হয়ে গেল। রেডি অবস্থায় যখন মেমোরি ফুল, ইন দ্যাট কেস সেটাকে সেকেন্ডারি মেমোরিতে রাখাটা হচ্ছে সাসপেন্ড রেডি। ইটস পসিবল দ্যাট দ্য প্রসেস ইজ ওয়েটিং অর ব্লকড স্টেট ক্যান বি সোয়াপড আউট অফ দ্য সেকেন্ডারি মেমোরি। Let's understand in which state process are waiting or block state will go. এবার সাসপেন্ড ওয়েটে আসেন। সাসপেন্ড রেডি তো আমরা বুঝলাম, সাসপেন্ড ওয়েটে কি করছে, whenever the process that is waiting state, মানে রেডি স্টেটে না, প্রসেসটা যখন ওয়েটিং স্টেটে আছে or ব্লক স্টেটে আছে, in the main memory gets up gets to swap out the secondary memory due to the main memory is completely full. The process state is changed to the suspend wait or suspend block state. এই যে এবার আসেন এই ওয়েট পার্ট থেকে, রেডি থেকে তো সাসপেন্ড রেডি চলে গেল, বাট যখন আমি রেডি থেকে এইটাকে রানিং হয়ে আসছি, রানিং থেকে টার্মিনেশনের দিকে তো যেতে পারে, তাহলে তো শেষই হয়ে গেল, তাহলে আর কোনো কথা নাই। বাট রানিং থেকে যখন আইও রিকোয়েস্টের কারণে আমরা দেখেছিলাম যে ওয়েট বলে একটা স্টেট ছিল আমাদের, ওয়েট স্টেটে আছে। বাট ওয়েট স্টেটের জন্য যতটুকু মেমোরি অ্যালাউ করা ছিল, কারণ আপনার কম্পিউটারে আছে 8 জিবি র্যাম, 8 জিবি র্যামটাকে পুরোটাকেই তো আপনি প্রসেসের একটা পার্টের জন্য দিয়ে দিব না। রেডির জন্য প্রসেস রেডি হয়ে অবস্থায় থাকছে, ওইখানে কিছু মেমোরি অ্যালোকেশন করা হবে, যেগুলি আবার মেমোরি ম্যানেজমেন্ট পার্টের মধ্যে পাবেন, যে মেমোরিটাকে কোন কোন কাজের জন্য কতটুকু অ্যালাউ করছে, কোন রেশিওতে অ্যালাউ করছে। সব মেমোরি কিন্তু আমি একটা জায়গায় দিচ্ছি না, মেমোরিটাকে আমি ডিভাইড করে করে বিভিন্ন পারপাসে ইউজ করছি। মানে কাজ তো একটাই, প্রসেসকে এক্সিকিউট করা, মানে ইউজারের রিকোয়েস্টটাই হচ্ছে প্রসেস, সেই প্রসেসটাকে এক্সিকিউট করাটাই হচ্ছে কাজ অপারেটিং সিস্টেমের। সেইটা কি করছে, কয়েকটা স্টেপে যেহেতু আসছে, তাহলে রেডি কেউ জন্য কিছু মেমোরি আমার অ্যালোকেট করে রাখা লাগছে। রেডি থেকে যখন প্রসেসটা রানিং স্টেটে আসছে, সেইখানে রেশিও অনুযায়ী মেমোরি অ্যালোকেশন থাকছে।
এবার রানিং এর সময় আমার ধরেন মেমোরি আছে, বাট আইও রিকোয়েস্ট আছে। আইও রিকোয়েস্টের কারণে আমি যখন রিসোর্সটাকে ইউজ করতে পারছি না, রিসোর্সটা ইউজ বাই অ্যানাদার প্রসেস, ফ্রি হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে, ততক্ষণ আমি ওয়েটিং এ আছি। তো ওয়েটিং এ যে আছি, ওয়েটিং এর তো একটা কিউ থাকে। ওয়েটিং এ আপনি মনে করেন যে ওয়েটিং লিস্টের আমার চেয়ার আছে 10টা। এখন 11 নম্বর প্রসেস যখন আসছে, তখন তো তাকে আমার বসার জায়গা দেওয়া লাগবে। তো তখন আমাকে বসার জায়গা মানে সে তো চলে আসছে, এখন তাকে তো আমার রাখতে হবে। বসায় না রাখি, দাঁড়ায় তো রাখতে হবে। সে দাঁড় করিয়ে রাখাটাই মনে করেন যে সাসপেন্ড ওয়েট। তাকে আমরা ওয়েটিং এ রাখছি। সাসপেন্ড মানে ওয়েটিং এ স্টেটের সাসপেন্ড দেখে এই জন্য নাম হয়েছে সাসপেন্ড ওয়েট। আর রেডি স্টেটের সাসপেন্ডের জন্য নাম ছিল সাসপেন্ড রেডি। তো সাসপেন্ড ওয়েট বা সাসপেন্ড ব্লকড দুইটা নামই হতে পারে এটার। যেখানে আমরা বলছি whenever the process that is in the running, that is sorry, waiting for a state or block state, মানে ওয়েটিং ফর স্টেটে যদি থাকে অথবা ব্লক স্টেটে থাকে, in the main memory gets up to swap out to secondary memory due to main memory being completely full. মেন মেমোরি কমপ্লিটলি ফুল হয়ে যাওয়ার কারণে এটাকে সোয়াপ করা হচ্ছে সেকেন্ডারি মেমোরিতে, এন্ড দ্য প্রসেস স্টেট ইজ চেঞ্জ টু সাসপেন্ড ওয়েট অর সাসপেন্ড ব্লক। আচ্ছা, এই কয়েকটাই স্টেপ, এই স্টেপটাই যে একদম প্রথম পিকচারে যেটা দেখলেন উপরের দিকে যে ডায়াগ্রাম, ওইখানে ওই সেম ডায়াগ্রামটাই, ওইটা আর একটু পাশাপাশি দেওয়া আছে দু একটা, এই জন্য হয়তো ওইটা একটু অন্যরকম দেখা যাচ্ছে, বাট দিস ইজ দ্য ফাইনাল স্টেপ। আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে টার্মিনেশনে পৌঁছানো। টার্মিনেশনে পৌঁছানোর জন্য আমাদেরকে মাঝখানে এই পথগুলিকে ঘুরে আসতে হয়। যদি সিস্টেম ফ্রি থাকে তাহলে এটা ইজিলি দেখেন নিউ থেকে রেডি হয়ে রানিং হয়ে টার্মিনেশনে চলে আসতে পারে। বাট ইন কেস অফ ল্যাক অফ রিসোর্স, দেন আমাকে বিভিন্ন ক্ষেত্রে ওয়েট করতে হয়। আইদার নর্মাল ওয়েটিং এ যেতে হয় অথবা সাসপেন্ড ওয়েটে যেতে হয়। আবার রানিং থেকে কিন্তু দেখেন প্রায়োরিটি কোয়ান্টামের উপর বেস করে রানিং থেকেও আবার কিন্তু রেডিতে ব্যাক করতে করে দেয়। রানিং থেকে যেমন ওয়েটে ব্যাক করে দিচ্ছে, রানিং থেকে আবার এটাকে রেডিতেও ব্যাক করে দিচ্ছে, রেডিও থেকে আবার এটাকে সাসপেন্ড রেডিতেও চলে যেতে পারে। মনে করেন একটা প্রসেস নিউ থেকে রেডিতে আসছে, রেডি থেকে রানিং এ পর্যন্ত চলে গেছে, এইবার সে মানে প্রসেসটা কমপ্লিট হয়ে টার্মিনেশনে চলে যাবে। তো ধরলাম যে তার আইও রিকোয়েস্ট আছে, আইও রিকোয়েস্টের কারণে সে ওয়েটিং এ গেল, ওয়েটিং থেকে কিন্তু দেখেন আবার রেডিতে আসতে হচ্ছে। ইভেন সে যখন রানিং আছে, রানিং এর অবস্থায় প্রায়োরিটির উপরে বেস করে তাকে আবার রেডিতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, এবং প্রায়োরিটি যার বেশি আছে সেরকম প্রসেসকে আবার ইন করে দেওয়া হয় রানিং এর মধ্যে। তো সেটা মেনটেন করে যে প্রসেস শিডিউলার যেটা আছে, প্রসেস শিডিউলার এই প্রসেসগুলিকে মেনটেন করে যে কাকে প্রায়োরিটি বেশি দিব, কাকে প্রায়োরিটি কম দিব। এই যে প্রসেস শিডিউলার, এবারে আসেন যে প্রসেস শিডিউলারটা কি, যেটার মাধ্যমে আমরা প্রসেসগুলিকে শিডিউল করছি। তিনটা রকমের এখানে শিডিউলার হয়, একটা হচ্ছে লং টার্ম শিডিউলার, একটা হচ্ছে শর্ট টার্ম শিডিউলার, আর একটা হচ্ছে মিডিয়াম টার্ম শিডিউলার। তো এই তিন ধরনের শিডিউলারের মধ্যে আপনারা একটা কম্পারিজন টেবিল আছে, কম্পারিজন টেবিলটাকে যদি আমরা দেখি তাহলে এই যে উপরে যে ডিসকাসটা করা হয়েছে এই যে 2-4 লাইন করে, এই ডিসকাশনটাই আমরা ধরেন কম্পারিজনের মাধ্যমে দেখি, তাহলে আমাদের একবারে কম্পারিজনও দেখা হচ্ছে এবং উপরের যে অংশটুকু আছে এইটাকেও বুঝতে পারবেন। তাহলে লং টার্ম শিডিউলারের মধ্যে বলছি আমরা ইট 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 ইজ এ জব শিডিউলার, শর্ট টার্ম হচ্ছে ইট ইজ এ সিপিইউ শিডিউলার, আর মিডিয়াম টার্ম শিডিউলার হচ্ছে ইট ইজ এ প্রসেস সোয়াইপিং শিডিউলার, মানে প্রসেসকে সোয়াইপ যে করছি আমরা ওই টাইপের শিডিউলার। একটা হচ্ছে জব শিডিউলার, শর্ট টার্মটা হচ্ছে সিপিইউ শিডিউলার, এবং মিড টার্মটা হচ্ছে আমাদের প্রসেস সোয়াইপিং শিডিউলার। লং টার্মে দেখেন স্পিড ইজ লেসার দেন শর্ট টার্ম, স্পিডটা এখানে একটু কম্পারেটিভলি লেস সেটা বোঝানো হচ্ছে। শর্ট টার্মে দেখেন স্পিড ইজ ফাস্টার অ্যামং দ্য আদার টু, ওই মিডিয়াম এবং লং এর তুলনায়
শর্ট টার্ম যে শিডিউলার তার স্পিডটা ফাস্টার, and speed is between the both short এবং লং। শর্ট এবং লং এর মাঝামাঝি টাইপের স্পিড এটা মেনটেন করে। তারপর ইট কন্ট্রোলস দ্য ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং। লং টার্ম শিডিউলারে মাল্টি প্রোগ্রামিং এর কাছে, আর এখানে হচ্ছে শর্ট টার্মে দেখেন ইট প্রোভাইড লেসার কন্ট্রোল ওভার ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং। এটা ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং এর উপরে কন্ট্রোলটা কম, কম্পারেটিভলি কম। আর তারপর 4 নম্বরে আছে যে ইট ইজ অলমোস্ট অ্যাবসেন্ট ইন দা মিনিমাল ইন টাইম শেয়ারিং সিস্টেম। টাইম শেয়ারিং সিস্টেমের মধ্যে এটা অনুপস্থিত থাকে, অথবা মিনিমাম এটার পাওয়া যায়, এটার ফাংশনালিটি পাওয়া যায়। and it is also minimal in the time sharing system and it is a part of time sharing system. টাইম শেয়ারিং সিস্টেমটা কি আপনাদের খেয়াল আছে? টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমে আমরা যে কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে, মনে করেন যে প্রসেস একটা প্রসেস না, মনে করেন যে 5টা প্রসেস আছে আমার কিউতে। এখন প্রত্যেকটা প্রসেসের জন্য তো একটা নির্দিষ্ট পরিমাণ টাইম লাগবে, কারো কম লাগে কারো বেশি লাগে। এখন যদি আমি মনে করেন 1 নম্বর প্রসেসে কমপ্লিট হতে 15 মিনিট সময় লাগে, তাহলে পরের প্রসেস গুলি তো আমার ওয়েটিং এ থাকে। টাইম শেয়ারিং এর কনসেপ্টটা হচ্ছে যে আমি আমার কাছে লিস্টে এখন যেই প্রসেস গুলি আছে সবাইকেই একটা কমন ফিক্সড টাইম দিব। সেই টাইমের মধ্যে ও যতটুকু এক্সিকিউট হতে পারে ততটুকু এক্সিকিউট হবে, হয়ে সে ওই স্টেটটাকে সেভ রেখে সে ওয়েটিং এ চলে যাবে, পরের প্রসেসটা সলভ হবে। মানে আমি সবাইকেই সুযোগ দিচ্ছি, সবাইকে 1 মিনিট করে সময় দিলাম, যে সবাই 1 মিনিট করে প্রসেস হবে। মানে প্রথমটা 1 মিনিট প্রসেস হয়ে সে ওয়েটিং এ চলে যাবে, দ্বিতীয়টা 1 মিনিট প্রসেস হবে। এইভাবে ভাগে ভাগে সবাইকে আমি সিপিইউ কে ইউটিলাইজ করতে দিব। এটা ছিল টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের কনসেপ্ট। তো আর লাস্টে আমরা বলছি যে ইট প্রেজেন্ট ইট সিলেক্ট দ্য প্রসেস ফ্রম পুল অ্যান্ড লোড ইনটু দ্য মেমোরি ফর এক্সিকিউশন। প্রসেস পুল যেটা, ওখান থেকে এটাকে মেমোরিতে নিয়ে আসে এক্সিকিউশনের জন্য। আর শর্ট টার্মটার মধ্যে বলছি যে ইট সিলেক্ট দোজ প্রসেসেস হুইচ আর রেডি টু এক্সিকিউট। যেগুলি রেডি টু এক্সিকিউট আছে সেইগুলিকে নিয়ে এখানে কাজ করে। আর মিড টার্ম যেটা, সেটা হচ্ছে ইট ক্যান রিইন্ট্রোডিউস দ্য প্রসেস ইন দ্য মেমোরি অ্যান্ড এক্সিকিউশন ক্যান বি কন্টিনিউড। মানে একবার সাসপেন্ডে ছিল সেখান থেকে আবার মেমোরিতে ইন্ট্রোডিউস করছে, দেন কন্টিনিউ করছে। তিনটা সম্পর্কে আপনারা উপরের এই লাইনস গুলিকে যদি পড়েন এখান থেকেও বুঝতে পারবেন যে, দেখেন যে লং টার্ম শিডিউলার ইজ অলসো নোন অ্যাজ জব শিডিউলার, যেটা আমরা বলছিলাম, and it choose the processes from the pool বা secondary memory and keeps them in the ready queue, maintain the primary memory. And long term scheduler mainly controls the degree of multi-programming. The purpose of long term scheduler is to choose the purpose of long-term scheduler is to choose a perfect mix of IO bound and CPU bound process among the jobs present in the pool. If the job scheduler chooses more than IO bound process, then all the jobs may reside in the blocked state and all the time the CPU will remain the idle most of the time. This will reduce the degree of multi-programming. Therefore, the job of the long-term scheduler is very critical and may affect the system for a very long time. আচ্ছা, এই শিডিউলার গুলি দেখবেন। এরপরে আমাদের প্রসেসের কিউ আছে।
প্রসেসের কিউ হচ্ছে যে প্রসেসগুলি যে সিরিয়ালে আসে সেটাকে আমরা কিউতে বলছি। মানে নতুন জব আসছে, সেটা রেডি স্টেটে যাচ্ছে, রেডি থেকে এটা শিডিউল অনুযায়ী সিপিইউ তে পৌঁছাচ্ছে, সিপিইউ সেই কাজগুলিকে ওয়ান বাই ওয়ান সলভ করে সেটাকে টার্মিনেশনে নিয়ে আসছে। বাই দিস টাইম এটা আমার ওয়েটিং এ থাকছে এবং আইও রিকোয়েস্ট ফুলফিল করে সেটা আবার রেডিতে যাচ্ছে। তো দেখেন আমরা কি বলছি, দা অপারেটিং সিস্টেম ম্যানেজেস ভ্যারিয়াস টাইপ অফ কিউ, অনেক ধরনের কিউ ই করে ফর ইচ অফ দ্য প্রসেস স্টেট। দ্য পিসিবি রিলেটেড to the process is also stored in the queue at the same state. If the process is moved from one state to another, then the PCP is also unlinked from the corresponding queue and added to other state queue in which the transition is made. একটা সরে গেলে ওইখানে আরেকটাকে ঠিকই বসায় দেয় এবং সেই কিউটাকে মেনটেন করে এবং তার লিস্টটাকেও সে মেনটেন করে যে কোন লিস্টে আছে, যাতে ওই লিস্ট অনুযায়ী নেক্সটে দেওয়া যায়। তাহলে এই যে ডায়াগ্রামটা দেখছেন নিচে, এই ডায়াগ্রামের মধ্যে কি হচ্ছে, জব কিউ আসছে, জব কিউ থেকে এটা আমার দেখেন যে নিচে ওয়েটিং এবং ইনপুট আউটপুট দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ইভেন্টস গুলি আসলে সেই ইভেন্টটা টাইম বা প্রায়োরিটির উপরে বেস করে, টাইমার বা প্রায়োরিটির উপরে বেস করে আপনার সেইগুলিকে আবার সিপিইউ ইউটিলাইজ হতে না পারায় এটাকে লিস্ট আকারে রাখছে এবং সেটাকে আবার রেডিতে প্রসিড করছে। রেডি স্টেট সেটাকে আবার শিডিউল করে শিডিউল ওয়াইজ সিপিইউ তে নিয়ে যাচ্ছে এক্সিকিউশনের জন্য। এই পার্টগুলিকেও একটু সংক্ষেপে যদি আপনারা দেখেন যে জব কিউ কি, ইন স্টার্টিং অল দা প্রসেস গেট স্টোরড ইন দা জব কিউ। প্রথমে সবগুলি তো কাজগুলি মানে যা যা কাজ দিচ্ছেন সবটা তো কিউ এ জমা হচ্ছে, জব কিউতে জমা হচ্ছে। ইট ইজ মেনটেন ইন দা সেকেন্ডারি মেমোরি, সেকেন্ডারি মেমোরিতে এটা মেনটেন হয়। অ্যান্ড দা লং টার্ম শিডিউলার বা জব শিডিউলার যাকে বলছি পিক্স সাম অফ দ্য জবস অ্যান্ড পুট দেম ইন দা প্রাইমারি মেমোরি। জব শিডিউলার ওখান থেকে কিছু জবকে নিয়ে প্রাইমারি মেমোরিতে প্রসিড করে। রেডি কিউ যখন আসে, রেডি কিউ ইজ মেনটেন্ড বাই দ্য প্রাইমারি মেমোরি। ইন শর্ট টার্ম শিডিউলার পিক্স দ্য জব ফ্রম দ্য রেডি কিউ অ্যান্ড ডিসপ্যাচ টু সিপিইউ ফর এক্সিকিউশন। শর্ট টার্ম শিডিউলার কি করছে, ওইখান থেকে প্রাইমারি মেমোরি থেকে আপনাকে জবগুলিকে নিয়ে সিপিইউ তে এক্সিকিউশনের জন্য ডিসপ্যাচ করছে বা কিউতে রাখছে। ওয়েটিং কিউ কখন আসছে, দেখেন যে when the process needs some IO operation in order to complete its execution, যখন কোনো আইও অপারেশনের দরকার হয় এক্সিকিউশন করার জন্য, যে আমার এই অপারেশনটা সাকসিড হওয়ার জন্য আমার প্রিন্টারের রিসোর্সটার দরকার, প্রিন্টার এখন ফ্রি নাই, আপনি কি করবেন? ওয়েটিং এ থাকতে হচ্ছে আপনাকে। সো ওএস চেঞ্জ দ্য স্টেট অফ দ্য প্রসেস ফ্রম রানিং টু ওয়েটিং। যেহেতু ওই আপনার কমান্ডটাকে সে রিসোর্স না থাকার কারণে এক্সিকিউট করতে পারছে না, সো প্রসেসর ওই সময়টুকুকে ধরে রাখবে না যে কখন প্রিন্টার ফ্রি হবে, কখন আমি প্রিন্ট কমান্ডটাকে পাস করে দিব তারপরে ফ্রি হব। তার চেয়ে বেটার সে কি করছে, যখন দেখে যে আরো প্রসেস সিরিয়াল আছে এটাকে ওয়েটিং এ রেখে পরের প্রসেসকে সলভ করছে এবং প্রাইড অনুযায়ী এটাকে আবার ইনস্ট্যান্ট ব্যাক করছে এবং এগুলি খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। কারণ আপনি তো জানেন যে প্রসেসর তো খুব ফাস্টার স্পিডে কাজ করে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কাজ করে। সো প্রসেস একটা খালি হয়ে ওইটা ওয়েটিং এ যে আরেকটা প্রসেস প্রয়োজন মতো সলভ করে সেটাকে আবার যদি লেন্দি টাইম লাগে সেটাকে আবার স্টপ করে রেখে অন্য প্রসেসকে সময় দেয়। মাল্টি প্রোগ্রামিং, মাল্টিটাস্কিং, টাইম শেয়ারিং, এই সব প্রোগ্রামিং গুলিতে অপারেটিং সিস্টেম বুঝে যে আমাকে একসাথে অনেকগুলি কাজ করতে হবে। সো আমি একজনকে সার্ভিস দিতে যেয়ে বসে থাকলে আমার হবে না, আমাকে সবাইকেই সার্ভিস দিতে হবে। সো যে লং টাইম নিচ্ছে অথবা যার কিছু দরকার, যে আহ, হচ্ছে এই মুহূর্তে সে মনে করতেছে কি করব, সেরকম কে সে ওয়েটিং এ দিয়ে দিচ্ছে, যে রেডি আছে তাকে নিয়ে আবার তাকে কিছু দূর এক্সিকিউট করে দিচ্ছে। দেখেন যে তাহলে দ্য কন্টেক্সট পিসিবি অ্যাসোসিয়েট উইথ দ্য প্রসেস গেটস স্টোরড অন দ্য ওয়েটিং কিউ which will be used by the processor when the process finishes the IO.
তাহলে আমরা এইখানে হচ্ছে প্রসেসের যে প্রসেসে যে ধারাবাহিক ভাবে থাকে, সেই কিউটার মধ্যে যে তিনটা স্টেট, জাস্ট জবটা কিউতে থাকে, রেডিতে থাকে এবং ওয়েটিং এ থাকে, এইটাকে বুঝলাম। এরপরে আসছে আপনার ভেরিয়াস টাইমস, যে মানে বিভিন্ন রকম সময়ের কথা আমাদের, যেহেতু টাইম বের করা লাগবে প্রসেসিং এর উপরে, যে আপনাদের বলছিলাম বিভিন্ন শিডিউলার অ্যাপ্লাই করে যে আমরা বিভিন্ন টাইম ক্যালকুলেশন করব, সেইগুলির জন্য যে যে টাইমের ওয়ার্ডস গুলি ইউজ হয়, সেইটা আমরা একটু আজকে দেখি। দেখেন যে ফার্স্টে অ্যারাইভেল টাইম কাকে বলা হচ্ছে। অ্যারাইভেল টাইম সংক্ষেপে এটি, আপনারা দেখবেন যে এটি আকারে লেখা থাকবে। এটা হচ্ছে যে দ্য টাইম অ্যাট হুইচ দ্য প্রসেস এন্টার্স ইনটু দ্য রেডি কিউ ইজ কল্ড অ্যারাইভেল টাইম। যখন আপনি রেডি কিউতে প্রসেসটা ঢুকছে, ঠিক সেই সময়টাকে বলা হচ্ছে অ্যারাইভেল টাইম। বার্স্ট টাইম কাকে বলছি আমরা? দ্য টোটাল অ্যামাউন্ট অফ টাইম রিকোয়ার্ড বাই দ্য সিপিইউ টু এক্সিকিউট দ্য হোল প্রসেস ইজ কল্ড দ্য বার্স্ট টাইম, যেটাকে সংক্ষেপে আপনারা বিটি এই নামে পাবেন। বিটি মানে হচ্ছে বার্স্ট টাইম। এটা কি তাহলে? দ্য টোটাল অ্যামাউন্ট অফ টাইম রিকোয়ার্ড বাই দ্য সিপিইউ টু এক্সিকিউট দ্য হোল প্রসেস, মানে টোটাল প্রসেসটাকে সমাধান করতে সিপিইউ এর যতটুকু সময় লাগছে, মানে কাজের টাইম কতটুকু, সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে বাস টাইম। ইট ডাজ নট ইনক্লুড দ্য ওয়েটিং টাইম, যতক্ষণ সময় আবার ওয়েটিং এ থাকছে সেই টাইমটুকুকে মাইনাস করে দিবে। ঠিক আছে, ওয়েটিং টাইমটুকুকে বাদ দিয়ে আমার এই হিসাবটা করা হবে। অ্যান্ড ইন ইট ইজ কনফিউজিং টু ক্যালকুলেট দ্য এক্সিকিউশন টাইম ফর এ প্রসেস ইভেন বিফোর এক্সিকিউটিং ইট, হেন্স দ্য শিডিউলিং problem based on the burst time cannot be implemented in reality. আচ্ছা, আমরা প্রবলেম করলে বাস টাইমের মধ্যে যে কমপ্লেক্সিটির কথা বলছে এটা বুঝতে পারবো। তারপরে কমপ্লিশন টাইম কাকে বলছি আমরা? একটা টাইম, যে টাইমটা কি করছে, যে দি টাইম এট হুইচ দ্য প্রসেস এন্টার্স ইনটু দ্য কমপ্লিশন স্টেট, or the time at which the process completes the execution is called the completion time. মানে প্রসেসটা কোন সময় ঢুকেছে, কত সময় ধরে এক্সিকিউট হয়েছে এবং ঠিক কখন কমপ্লিট হয়েছে, সেই কমপ্লিট হওয়ার টাইমটাকে আমরা বলছি কমপ্লিশন টাইম। 4 নম্বরে টার্ন অ্যারাউন্ড টাইম, দ্য টোটাল অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড বাই এ প্রসেস ফ্রম ইটস অ্যারাইভেল টু কমপ্লিশন, একদম প্রথম থেকে কমপ্লিট হওয়া পর্যন্ত টোটাল লাইফ স্প্যানের টাইমটাকে আমরা বলছি টার্ন অ্যারাউন্ড টাইম। ওয়েটিং টাইম কাকে বলছি? দ্য টোটাল অ্যামাউন্ট অফ টাইম ফর হুইচ দ্য প্রসেস ওয়েটস ফর সিপিইউ টু বি অ্যাসাইন্ড ইজ কল্ড দ্য ওয়েটিং টাইম। সিপিইউ এর জন্য সে কতক্ষণ ওয়েটিং এ ছিল, দ্যাট ইজ দ্য ওয়েটিং টাইম। রেসপন্স টাইম কাকে? দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যারাইভেল টাইম and the time at which the process first gets the CPU called the response time. যখন আসছে আমি আর প্রথম যখন রেসপন্স পেয়েছি সিপিইউ তে, এই দুইটা টাইমের মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা বলছি হচ্ছে রেসপন্স টাইম। আপনাদের একটা মিনিট, এই যে বিভিন্ন টাইম রিলেটেড যে এগুলি দেখলেন, তো ভেরিয়াস টাইম রিলেটেড দ্য প্রসেসের মধ্যে দেখেন যে আমরা এই যে অ্যারাইভেল টাইম, যে 6টা টাইম নিয়ে আমরা কথা বললাম, 6টা টাইমের মধ্যে দেখেন যে ফার্স্টে ছিল আমাদের হচ্ছে অ্যারাইভ হচ্ছে যখন, তাকে বলছি অ্যারাইভেল টাইম। যতক্ষণ এক্সিকিউট হচ্ছে, দ্যাট ইজ বার্স্ট টাইম। কখন কমপ্লিট হয়েছে, কমপ্লিশন টাইম। টার্নারাউন্ড টাইম কাকে বলছিলাম আমি? অ্যারাইভেল থেকে কমপ্লিশন হওয়া পর্যন্ত পুরো সময়টাকে। ওয়েটিং টাইম হচ্ছে কতক্ষণ ওয়েটিং এ ছিল, সিপিইউ পাওয়ার আগ পর্যন্ত কতক্ষণ ওয়েটিং এ ছিল। আর রেসপন্স টাইম হচ্ছে অ্যারাইভেল থেকে প্রথমবার যখন সিপিইউ পাইছে তার মধ্যেকার টাইম। একবার সিপিইউ পেয়ে যে কাজটা শেষ হয়েছে এটা কিন্তু না, সিপিইউ তাকে একাধিকবার পাওয়া লাগতে পারে, বাট প্রথমবার যখন সিপিইউ পেয়েছে, পেতে কতক্ষণ সময় লাগছে, মানে সিপিইউ তার রিকোয়েস্ট কে কতক্ষণে রেসপন্স করেছে, দ্যাট ইজ দ্য রেসপন্স টাইম। তো এই টাইমস গুলি নিয়ে যখন আমরা আসবে, দেখেন অ্যারাইভেল টাইম
আহ হচ্ছে রেডি যখন আছে, ঠিক রেডি স্টেটের শুরুতে অ্যারাইভেল টাইম। এবার রেডি থেকে তো রানে যাচ্ছে, তাহলে অ্যারাইভেল টাইম থেকে রান স্টেটে আসা পর্যন্ত যেটা, সেটাকে আমরা বলছি ওয়েটিং টাইম। রান স্টেট থেকে কমপ্লিট হওয়া পর্যন্ত যে টাইমটা, সেটাকে বলছি বার্স্ট টাইম। কমপ্লিট যখন হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি কমপ্লিশন টাইম। তাহলে চারটা জিনিস বুঝলেন। এখানে দেখেন কমপ্লিশন টাইম সিটি, এই যে কমপ্লিশন টাইম সিটি মাইনাস এটি, এটা থেকে যদি অ্যারাইভেল টাইম এটি বাদ দেন, তাহলে আপনি পাচ্ছেন ওয়েটিং টাইম প্লাস বার্স্ট টাইম, মানে ডাব্লিউটি প্লাস বিটি। ওয়েটিং টাইম প্লাস বার্স্ট টাইম ইকুয়াল টু কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভেল টাইম। টিএটি মানে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম কিভাবে বের করছি? টার্ন অ্যারাউন্ড টাইম বের করছি আমরা সিটি মানে কমপ্লিশন টাইম থেকে বাদ দিচ্ছি এটি। সিটি থেকে যদি এটি বাদ দেন, তাহলে এই যে যেটা আসছে, সেটাকে বলছি টার্ন অ্যারাউন্ড টাইম। তার মানে টার্ন অ্যারাউন্ড টাইমটাই আমার হচ্ছে এই ডাব্লিউটি প্লাস বিটি। বা ওয়েটিং টাইম যদি আপনি ধরেন, ওয়েটিং টাইম কতটুকু? ওয়েটিং টাইমটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম, যেটা সেটাকে আমার বের হচ্ছে ওয়েটিং টাইম। তো এই টাইম রিলেটেড ফিল্ডস গুলি নিয়ে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, আপনাদের কিছু শিডিউল আছে। শিডিউলিং যে অ্যালগোরিদম গুলি আমাদের আছে, এটা আজকের ক্লাসে না, নেক্সট ক্লাসে ডিসকাস করব। দেখেন যে অপারেটিং সিস্টেম ক্যান ইউজ ডিফারেন্ট শিডিউলিং অ্যালগোরিদম টু শিডিউল দ্য প্রসেসেস। যে প্রসেস গুলিকে যে শিডিউল করব, কোনটাকে আগে দিব বা কাকে প্রায়োরিটি বেশি দিব, here are the some common use timing algorithm। তো এই অ্যালগোরিদম গুলি রিলেটেড কিছু ক্যালকুলেশনস আছে, সেইগুলিকেও আমরা একটু দেখবো। ওই যে টাইম, বিভিন্ন যে টাইমটা দেখলেন, এই টাইমের কিছু ক্যালকুলেশনস আছে, আমরা আহ সেটা নিয়ে আমাদের নেক্সট ক্লাসে দেখবো আর কি। জাস্ট নামগুলি দেখি যে আপনারা এই অ্যালগোরিদম গুলি দেখবেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যাকে আমরা সংক্ষেপে এফসিএফএস বলছি। শর্টেস্ট জব ফার্স্ট, এসজেএফ। যে জবটা ছোট তাকে আগে এক্সিকিউট করে দিতে হবে। রাউন্ড রবিন, তারপর আছে প্রায়োরিটি শিডিউলিং এবং মাল্টি লেভেল কিউইং। এই যে মধ্যে আমরা এই হচ্ছে তিনটাই দেখবো, এফসিএফএস, তারপরে হচ্ছে এসজেএফ এবং রাউন্ড রবিন। এই তিনটা শিডিউলিং আমরা দেখবো আর কি। কিছু অ্যাডভান্টেজ আছে প্রসেস ম্যানেজমেন্টের, ডিসঅ্যাডভান্টেজ আছে, এইগুলিকে ক্লাস নোটের মধ্যে ইনক্লুড করা হয় নাই। সো আপনাদের সাজেশন এখনো দেই নাই। সাজেশন হোপফুলি আপনাদেরকে এই উইকের মধ্যে দিয়ে দিব, যে মিড টার্মের জন্য কি কি পড়বেন বেসিক্যালি। কিছু কোশ্চেন্স আকারে দিয়ে দিব, আপনারা কোশ্চেন্স গুলি আইদার ক্লাস নোট থেকে দেখবেন, হয়তো দুই একটা কোশ্চেন ক্লাস নোটে নাও থাকতে পারে, কারণ অনেক সময় ক্লাস নোটের পাশাপাশি ওয়েবসাইট থেকেও একটু একটু করে দেখানো হয়েছিল। তো এনিওয়ে, আপনারা যেই কোশ্চেন গুলি আপনাদেরকে সাজেশন হিসাবে দেওয়া হবে, সেই কোশ্চেন্স গুলিকে আপনারা ক্লাস নোটে পাইলে তো ওখান থেকে পড়বেনই। আদারওয়াইজ আপনারা যে কোনো রিসোর্স থেকে, এই যে আমরা যেই রিসোর্স থেকে দেখি সাধারণভাবে, এই রিসোর্স থেকে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই।